ডিফর্মড হয়ে যায়, আঁকাবাঁকা হয়ে যায়, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে আমি হাজির হয়েছি, সেটা অলমোস্ট প্রত্যেকটি ফ্যামিলিতেই এই সমস্যাগুলো দেখেন। এর মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা। এই হাঁটু ব্যথা সাধারণত আমরা বয়সজনিত যে হাঁটু ব্যথা, ক্ষয়জনিত হাঁটু ব্যথা, এটাকেই ওয়াইড স্প্রেড আমরা পাই। এই ক্ষেত্রে কি হয়? এই বয়সজনিত যে হাঁটু ব্যথা, সেক্ষেত্রে হয় সাধারণত নিচে বসতে তার, নিচে বলতে পিঁড়িতে, মোড়াতে, মাটিতে বসতে তার বেশ হাঁটু ব্যথা হয়। সিঁড়ি দিয়ে উঠতে এবং কখনো কখনো নামতে গিয়ে হাঁটুতে ব্যথা হয়। অনেক সময় দেখা যায় যে রাতে শুয়ে আছি, তারপর হাঁটুতে ব্যথা হচ্ছে। সারাদিনে এরকম তো ব্যথা থাকতেছেই, এ রাতেও হাঁটু সোজা করতে গেলে, ভাঁজ করতে গেলে ব্যথা লাগতেছে। সকালে বিছানা থেকে নামার সময় প্রচন্ডভাবে হাঁটুতে জড়তা তৈরি হয় ব্যথা সহ। এতগুলো লক্ষণ একটা বয়সজনিত হাঁটুর ব্যথার রোগে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফ্যাক্টর চিন্তা ভাবনা করতে হয় চিকিৎসার জন্য। ফ্যাক্টরগুলো হচ্ছে ওভারওয়েট কিনা, ১ নম্বর। ওভারওয়েট হলে এটার চিকিৎসা একটু কঠিন হয়ে যায়। ওজন কমানো একটা এই চিকিৎসার মডালিটির মধ্যে পড়ে। দ্বিতীয় আরেকটি হচ্ছে তার ডেইলি কাজকর্মের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা। পরিবর্তনটা কিভাবে নিয়ে আসতে হবে? যেহেতু হাঁটু ব্যথা হচ্ছে, আমরা প্রাথমিকভাবে তাকে ইনিশিয়াল স্টেজ যদি হয়, তাহলে কিছুদিন নিচে বসা থেকে বিরত রাখবো। এরপরে ব্যায়াম, ফিজিওথেরাপি, চিকিৎসা ইত্যাদির মাধ্যমে হাঁটু ব্যথা সেরে গেলে আবার তাকে নিচে বসতে দেওয়া যাবে। এটা শুরুর দিকে হয়। আবার যদি সেটা লেট স্টেজে হয়, মানে অনেক দিন পুরনো হয়ে গেছে, তখন আর নিচে বসতে আমরা দেই না। কারণ যতবার নিচে বসবে, ক্ষয়ের পরিমাণ বাড়বে, ফ্রিকশন বাড়বে। যদি সেরকমই ঘটনা ঘটে, তাহলে যেই হাঁটু উনি ভালোভাবে যদি ব্যবহার করত, যে নিচে বসলো না, নিয়ম মেনে চললো, তাহলে ওই হাঁটু যদি তার ১ বছর টেকে বা ৫ বছর টেকে, নিচে বসা শুরু করলে ওই হাঁটু আর বেশি দিন টিকবে না। তখন দেখা যাবে যে সেটা অল্প কিছুদিনের মধ্যেই এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে হাঁটু অপারেশনের মাধ্যমে পরিবর্তন করার একটা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তো এই জন্য ডেইলি লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে। কাজের পরিধি পরিবর্তন করে ফেলতে হবে। আর যদি তেল চর্বি খাওয়ার অভ্যাস থাকে, সেগুলো থেকে দূরে চলে আসতে হবে। হেলদি ডায়েট, ফুড হ্যাবিট, ফল, এগুলোর উপরে চলে আসতে হবে। এই গেল বয়সজনিত হাঁটু ব্যথার বিষয়। তো বয়সজনিত হাঁটু ব্যথায় আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে, অর্থাৎ ওষুধপত্র, নিয়ম, ব্যায়াম, ফিজিওথেরাপি এর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। অনেক সময় এই সমস্ত পদ্ধতি ফেল করে যায়। তখন কখনো কখনো আমরা হাঁটুতে কিছু কিছু ইনজেকশন দিয়ে থাকি। ইনজেকশনগুলো হতে পারে স্টেরয়েড, হতে পারে পিআরপি, এ ধরনের। লেজার থেরাপি আছে, সেটাও আমরা করতে পারি। তো এটা যখন ফেল করে যে এটাতে তার উন্নতি হচ্ছে না, তো সেই রকম ক্ষেত্রে আমরা হাঁটু পরিবর্তনের অপারেশনের কথা বলতে পারি। তো হাঁটু পরিবর্তন করলে তার ব্যথাটা থাকে না, তার ডেইলি লিভিংটা ইজি হয়ে যায়। এর বাইরেও হাঁটু ব্যথার আরো বহু বহু কারণ আছে। হাঁটু একটা কমপ্লেক্স জয়েন্ট, খুবই কমপ্লেক্স জয়েন্ট। এত ছোট ছোট জিনিস এই হাঁটুর ভিতরে থাকে, এর একটা ডিরেঞ্জ হয়ে গেলে হাঁটুতে ব্যথা দেখা দিতে পারে। এরপরে আরেকটা বড় কারণ হচ্ছে স্পোর্টস ইনজুরি। খেলতে গেছি অথবা পড়ে গেছি, রাস্তা পার হতে গিয়ে হাঁটু মোচড় লেগে পড়ে গেছি, সেই ক্ষেত্রে হাঁটুতে লিগামেন্ট ইনজুরি হয়। লিগামেন্ট ইনজুরি হলে বেশ কিছু লিগামেন্ট ইনজুরির চিকিৎসাই হচ্ছে আসলে লিগামেন্টের অপারেশন করা, রিকনস্ট্রাকশন সার্জারি আমরা বলি। এই রিকনস্ট্রাকশন সার্জারি করলে লিগামেন্ট ইনজুরি গুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়। আর অল্প বয়সেও হাঁটু ব্যথা দেখা দিতে পারে। এর মধ্যে যেটা হয় ডিসকয়েড মেনিসকাস বাচ্চাদের, অথবা কোনো রিউমাটয়েড লাইক ডিজিজ, কানেকটিভ টিস্যু ডিজিজ, যেগুলো বাতজনিত রোগ বলি, বাচ্চাদেরও হয়। বাচ্চাদের যে রিউমাটয়েড ডিজিজ গুলো আছে, সেগুলো খুব দ্রুত ডায়াগনোসিস করে চিকিৎসায় যেতে হয়। আদারওয়াইজ জয়েন্ট গুলো, শুধু হাঁটুই না,
এইসব ক্ষেত্রে অন্যান্য জয়েন্টগুলো আক্রান্ত হয়। সেই আক্রান্ত জয়েন্টগুলো ডিফর্মড হয়ে যায়, আঁকাবাঁকা হয়ে যায়। তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। এইজন্য বাচ্চাদের বাতজনিত জয়েন্ট রোগের চিকিৎসা খুব দ্রুত করতে হয়, ডায়াগনোসিসে পৌঁছাইতে হয় এবং চিকিৎসা দীর্ঘদিন মেয়াদী করতে হয়। ধন্যবাদ আপনাদেরকে আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য।